আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন। তো আপনি এতক্ষণে ব্যানার এবং হেডলাইন দেখে হয়তো চিন্তা করছেন যে আমি হঠাৎ করে এটা কি বললাম, হায় আওয়ামী লীগ, হায় আওয়ামী লীগ। হ্যাঁ, এটা কেন বললাম সেটা বোঝার জন্য আপনারা যারা ঢাকাতে বা চট্টগ্রামে আছেন, তারা যদি যে কোনো যে শিয়া, বাংলাদেশি শিয়া না, এটা উর্দু ভাষাভাষী বা হিন্দি ভাষাভাষী শিয়া কাউকে যদি জিজ্ঞেস করেন বা বলেন যে কথাটা, যে আকে ফাঁসে যা না সেকে হাই হুসেন হাই হুসেন, মানে এসে ফেসে গেছি যাইতে পারি নাই, হাই হোসেন হাই হোসেন, এটা যদি বলেন দেখবেন তারা খুব মনকষ্ট, খুব খুব মনকষ্ট পেয়েছে। এই কথাটা আমরা একসময় বলতাম, ওই শিয়া থেকে বলতাম এই জন্যই যে ওরা বলে যে আমরা আসলে কারবালার ময়দানে আমরা আসলে হাসান হোসেনকে মারার জন্য যাইনি, আমরা আসলে ওখানে গেছিলাম কিন্তু আমরা মারি নাই, মারছে তো এজিদের পুত্র, কিন্তু দোষটা আমাদের উপরে হয়ে গেল। তো এই কথার কারণে বলতো, এই কথাটা যদি কারো জিজ্ঞেস করেন তাহলে বুঝবেন সেই কারণে আমি বলছি হাই আওয়ামী লীগ, হাই আওয়ামী লীগ। হাই আওয়ামী লীগ, হাই আওয়ামী লীগ কেন বললাম তার আগে আরেকটা সত্য ঘটনা যেটা এখন আপনারা সকলে জানেন। তারপরে এই যে দেখতেছেন না, ইরানের সাথে ইসরায়েল এবং আমেরিকার যেই সংঘর্ষটা হচ্ছে বা যুদ্ধ হচ্ছে, সেইটার মধ্যে এইটার আগে জাস্ট এক বছর আগে গত বছর জুলাই তো 12 দিনের একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে ইরানের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। তার কারণ হচ্ছে যে ওদের এয়ার ডিফেন্স সিস্টেম থেকে শুরু করে গোয়েন্দা তথ্য সব মোসাদের হাতে পৌঁছে যাচ্ছিল। আর এই মোসাদের হাতে যখন পৌঁছা শুরু করলো, কিভাবে গেল এইটা তদন্তের জন্য আইআরজিসির সবচেয়ে চৌকস 45 জন অফিসার দিয়ে একটা গ্রুপ করা হলো যে এরা কি করবে, শুধু মোসাদের গুপ্তচর, সিআই এর গুপ্তচরদেরকে ধরবে, ধরে সরাসরি ফাঁসি বা মাইরা ফেলো, কোনো বিচার আচার নেই, এরা গুপ্তচর। তো এইটা যখন করলো, এইটা দিয়ে কিছু কিছু ধরা হইলো, আপনারাও দেখছেন, হ্যাঁ, ব্যাপক ধরা হইতেছে, মারা হইছে, কিন্তু কেউ আসলে কিছু জানতাম না। এইবার যখন খোমেনি মারা গেল, তখন যে বেরিয়ে কি জানেন, ওই যে মোসাদ আর সিএ এর গুপ্তচর ধরার জন্য যাদের নেওয়া হয়েছিল, যে 45 জন, তার যে প্রধান ছিলেন উনি আবার মোসাদের গুপ্তচর। উনি প্রায় 30 বছর ইরান সরকারের পা কেমন চাটা চাটছেন যে ইরান সরকারও বুঝতে পারেনি, তারাই বানাই দিছে মোসাদের গুপ্তচর ধরার প্রধান। এবং উনি নিজেই মোসাদের অরিজিনাল গুপ্তচর, উনি বলে দিছেন যে কে কোথায় আছে, মেরে দিছে, শেষ। এটা এখন জানা যাচ্ছে। আর এটা স্বীকার করলো কখন, খোমেনি মারা যাওয়ার পরে, সবকিছু মারা যাওয়ার শেষ হওয়ার পরে, যে আমেরিকা, ইসরায়েল, ইউরোপিয়ান বিভিন্ন বড় বড় পত্রিকাগুলোতে এটা ফ্লাশ হয়ে গেল যে এই ভদ্রলোকই সেটা। যেমন ইরানের এর আগের যতবারে যে পারমাণবিক ইসলামতে হামলা হইলো, এটা কেউ জানতো না কে কিভাবে করতেছে বা ইরানের সায়েন্টিস্টরা কিভাবে মরতেছে। শেষ পর্যন্ত দেখা হানি ট্র্যাপে এক মহিলা, উনি মোসাদের গুপ্তচর ছিলেন, উনি এই কাম ঘটাই দিছে। এই ঘটনাটা আপনারা বুঝছেন যে মোসাদের গুপ্তচরকে বানানো হইলো যে মোসাদ ধরার জন্য, আর সে আই এবার খোমেনি মাইরা দিল। এই হয়েছে যে মোসাদ আর সিআইএ। তো ঠিক সেম অবস্থা এখন আওয়ামী লীগের। তার কারণ হচ্ছে, আমি বলি আপনারে, আমি কারো নাম উচ্চারণ করবো না, তো বললে বুঝা যাবেন, আপনারা বললেই বুঝা যাবেন। এখন বিভিন্ন জায়গায় মানে আপনার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, অমুক লীগ, তমুক লীগ, তাঁতি লীগ, সবাই এক একজনকে দায়িত্ব দেওয়া হচ্ছে। হঠাৎ হঠাৎ দেখবেন একজন যে অমুক ভাইকে অমুক অঞ্চলের মানে কমিটির বিষয়ে দায়িত্ব দেওয়া হলে, অল্প কয়েকদিন আগেই একটা কমিটি আপনার বলা হইলো যে এই কমিটির রিপাবলিশ করা হবে, মানে কিছু কিছু আনকরা লোকজন আনা হবে যারা আন্দোলন সংগ্রামে আরো বেগবান করবে বা দলকে গুছিয়ে নিতে সাহায্য করবে। সেই কমিটির এক ভাইকে বসানো হলো। ওনার বাপ আবার হচ্ছে যে উনি যে অঞ্চলের অধিবাসী সেই অঞ্চলের বিএনপির নেতা হইল। ছেলে বিশাল আওয়ামী লীগ নেতা, আওয়ামী লীগ পুনর্গঠনের কাজে জান দিচ্ছেন, আর ওনার বাবা কোথায় আছেন, বিএনপি নেতা। ঠিক এবার পাবেন কিছু এমপি আছেন যারা ব্যাপক নেতা, এমপি পর্যন্ত হয়েছেন, ওনাদের ভাইরা বড় বড় বিএনপি নেতা। কিছু কমিশনার পাবেন, আরো এরকম বহু পাবেন যাদের পরিবারের মধ্যে মিনিমাম বাপ ভাই জামাত বা বিএনপি করে, আর ওনারা আওয়ামী লীগ করে। আওয়ামী লীগ এদের কি দিয়ে আবার পুনর্গঠন। এখন আমার একটা প্রশ্ন, বলেন, ওই যে একটু আগে যে বললাম ইরানের ওই মোসাদের সেই লোকের কথা, যিনি মোসাদেরই লোক, তিনি কি আসলে কি ইরানের এই মোসাদের পক্ষে বা আমেরিকার পক্ষে যারা কাজ করছে তাদের সবাইকে মারছিল, নাকি আয়ু আসার জন্য 2-4 জন বেহুদা মরছিল, আর ঠিক ওদের কার্যক্রম আইসা খোমেনি নিয়ে মারলো। তো ঠিক সেম অবস্থা এখন আওয়ামী লীগের। আপনি বুঝেন যে যেই ব্যক্তিগুলোর পরিবার, বাপ ভাই মা, তারা বিএনপি জামাত করে,
তাদের সন্তান, তাদের পুত্ররা আইসা যখন আওয়ামী লীগ পুনর্গঠনে লাগবে, তখন সেও তো চাইবে যে 10-12 জন গুপ্ত বিএনপি জামাত করে এরকম লোক আমি রাখি, যাতে অদূর ভবিষ্যতে কোনো ঘটনা ঘটলেই আমার বাইচা যেতে পারে, ওরা আমার বাঁচাই দিবে। ঠিক নয় কি? সাদেক কাইমদেরকে যারা ঢুকাইছে আওয়ামী লীগের যেসব লোক, যেসব ভাইয়েরা সাদেক কাইমদের, তাদের অবস্থাটা দেখেন, বহাল তবিয়ত আছে, কোনো সমস্যা নেই। ওনারা কিন্তু বেঁচে আছে, ওনাদের কোনো সমস্যা নেই। এই জন্য আমি যে বলি যে সবই খারাপ, না না না, লক্ষ কোটি ভালো লোক আছে। যেমন তৃণমূলের যেসব কর্মী ভাইয়েরা আছে, আমার ভাই বোনরা আছে, যারা এখনো বিভিন্ন জায়গায় মিছিল মিটিং, এই ফেসবুক লেখালেখি সব করছেন, তাদের মধ্যে এই 2 নম্বরটা নেই। 2 নম্বরটা খুব হাই লেভেল নেতাদের ভিতরে। তা আওয়ামী লীগ এখনো ওগুলারই চিহ্নিত করতে পারে নাই। যে আওয়ামী লীগ কেন এইটা বলতে পারে না যে এই নেতার মধ্যে এই কারাপশন আছে, এই নেতার বাপ অমুক, এই নেতার ভাই অমুক, এগুলোর একটু সাইড করো, এটা করতে পারে নাই। বরঞ্চ ওদেরকে আবার নতুন দায়িত্ব দেওয়া হচ্ছে, এই অঞ্চলের কমিটি গঠন করো, এই অঞ্চলে এই করো, যার কারণে আসলে কোনো কিছুই হচ্ছে না। এখন অনেকে আর বলতে পারে, ভাই ওই অমুক ভাইয়ের বাপ বিএমপি করে, অমুক ভাইয়ের ভাই বিএমপি করে, তাতে কি ওনারা তো আমাদের পয়সা দিচ্ছে কিছু, ওনারা তো আমাদের ছেলে পেলেরে দিচ্ছে, ওনারা তো অমুকের ইয়ে নিয়েছে, যে মানে কষ্টে আছে, ওনার পড়ালেখার দায়িত্ব নিয়েছে, অমুক ছাত্রলীগের ভাই মারা গেছে, ওনার স্ত্রীর দায়িত্ব নিয়েছে। ভাই এগুলো সব আইওয়াস। ওই যে আবারও বলি, ওই ইরানের কথাটা চিন্তা করেন, যেই মোসাদ্দের লোককে আইআরজিসির প্রধান বানান দেওয়া হইল, যার নেতৃত্বে মোসাদ ধরবে, সেই বেটাই মোসাদের এজেন্ট। তো হে হয়তো 2-4-5 জন ধরাই দিছে আর কি, যে এগুলো ছোটখাটো আছে, এগুলো ধরাই দাও, এগুলো ফিনিশ করো, কিন্তু বাকি সিস্টেম তো বাইচা যাবে। তো এই অবস্থা। এখন আওয়ামী লীগের নেতারা বুঝতেছি কিনা জানি না, আমি বলবো না যে ওনারা বুঝে না, না ভাই, আমার চেয়ে বহু বুদ্ধিমান, ওনারা বুঝে। ওনারা জানে না যে আওয়ামী লীগের এখনকার যে ম্যাচটা বা এখনকার যে অবস্থানটা, এটা একরকম টেস্ট ক্রিকেট, এটা টি-20 ম্যাচ না। টি-20 ম্যাচ তো দেখছেন 20 ওভার বল করবে, ধাই ধাই মারতাছে। এর আগে ছিল ওয়ান ডে ম্যাচ, টি-20 অল্প কয়দিন, এর আগে ছিল ওয়ান ডে ম্যাচ, 50 ওভারের ম্যাচ, 35 ওভার পর্যন্ত ঠুকাইতো। এর পরের 15 ওভার, 5 ওভার পর্যন্ত মিডিয়াম রেঞ্জে মারতো, লাস্ট 10 ওভার উড়াইয়া মারতো। ওয়ান ডে ম্যাচ। আরেকটা ছিল হচ্ছে টেস্ট ম্যাচ। টেস্ট ম্যাচটা অবশ্য এখন খুব একটা দেখা যায় না। একসময় দেখতাম ব্রায়ান লারা খেলতো টেস্ট ম্যাচ, 5 দিনের ম্যাচ, ঠুকাইতেই আছে, ঠুকাইতেই আছে, ঠুকাইতেই আছে। হায় রে অবস্থা, মানে এরা সারা দিনে মিলে ঠুকাইয়া 20 রান তুলতো না। তা আওয়ামী লীগের জন্য এই মুহূর্তে হচ্ছে যে সেই টেস্ট ম্যাচের খেলা, এটা বুঝেন কিনা জানি না। কারণ হচ্ছে আপনার কেউ যদি মনে করেন যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দিলে আপনার শক্তি, না রে ভাই। আমার কি মনে হয় জানেন, যে নিষেধাজ্ঞা তুলবে কি, যেই আইন আপনার সংশোধন করে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেই আইনটা যদি সংসদে পাশ না, অটোমেটিক নিষেধাজ্ঞা তুলে দেবে। তো নিষেধাজ্ঞা তুলে দিলে হবে কি, আপনাদের কি লগে লগে কি বলে দিবে যে আপনাদের বিরুদ্ধে যা মামলা করেছে সব খারিজ, আপনারা ফ্রিলি শার্টের কলার উড়াইয়া যাবেন, যেটা ইনুস সাহেবের ব্যাপারে করছেন, যেটা এই যে 24শে আগস্টের 21শে আগস্টের গ্রেনেড হামলার মামলা, ওইরকম হবে না। যদি আপনারা বুঝে থাকেন এটা ভুল, তাহলে আমাদের অবস্থাটা কি? এখনো নিষেধাজ্ঞার মধ্যে যে অবস্থা, নিষেধাজ্ঞা উঠে গেল, সেম অবস্থা। আমাদের অবস্থা কিন্তু পরিবর্তন হবে না। মিছিল করবেন, মিটিং করবেন, ধরবেন, মারবেন, গিরাইব, এটাই তো। তো এটা টেস্ট ম্যাচের মতো, যে আপনার ওই ক্যাটস অ্যান্ড মাউস, ইঁদুর বিড়ালের খেলার মতো। আমরা এদিকে মিছিল করবো, ওরা এদিকে আটকাবে, আমরা আবার পাল্টা মিছিল করবো, এদিকে আটকাবে, এই খেলাটা চলবে। কিন্তু আমরা জনগণের সাথে সম্পৃক্ততা বাড়াইতে হবে, পাবলিক নামতে হবে রাস্তায়, দুঃশাসনের বিরুদ্ধে নামতে হবে। এখন আপনারা মনে করতে না, আমাদের নিষেধাজ্ঞা তুলে নিলে আমরা পরের দিন ক্ষমতা, কেন ভাই? আমেরিকা তো আপনাদের এখন হেল্প করবে না, কারণ আমেরিকার যা যা পাওয়ার সব মাইনা নিয়ে আসছে। ভারত, ভারতের যেটা চাওয়ার, যদি ভারতের বিপক্ষে না করে, তাহলে ভারত এখন বিএনপি এলো ক্ষমতায় না আমেরিকা এলো ক্ষমতায়, সেটার কোনো দরকার নেই। হ্যাঁ, ভারতকে থ্যাঙ্কস দিতে পারেন, আমাদের নেত্রীকে নিয়ে বাঁচাইছে ওইখানে রেখা, ভারতের রেখা। আমাদের হাজার দশেক নেতাকর্মী ওখানে আছেন, ওদের বাঁচায় রাখছে এইটার জন্য। কিন্তু ভারতেরা এত দায় পড়ে না যে আইনা আপনাদের ক্ষমতায় বসে, কি কারণে? আপনাদের কাছ থেকে যা পাইতেছে তা যদি বিএনপি দেয়, তাহলে সমস্যা কি? কোনো সমস্যা তো নেই। তো এই যে টেস্ট ম্যাচ হচ্ছে, এইটা আসলে বুঝার মতন সক্ষমতা আওয়ামী লীগের আছে কিনা সেটা বুঝতে হবে। আর ওই সমস্ত নেতাদেরকে একটু সাইড করেন, যাদের পরিবারে ওই যে বাপ ভাই, অনেকে বলবে যে ভাই আমার বাবার সাথে সম্পর্ক নাই, আমার ভাইদের সাথে সম্পর্ক নাই, কিন্তু একই পাতে খায়, একই বিল্ডিং এ থাকে, একই নাস্তা করে, একই কমান্ড মানে, এরপরও এখন বললো যে নাই। তো এরা দিয়া পুনর্গঠন কইরা কোনো গঠনই হবে না, বরঞ্চ যে অবস্থা এখন আছে তার চাইতে আরো খারাপ হইতে পারে। 10 বছর, 15 বছরের অপেক্ষা হইতে পারে। দেখি আমাদের নেতা নেত্রীদের
বোধোদয় হয় কিনা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কে কথা বলছেন? তো এই মুহূর্তে আমি নির্বাচন নিয়ে বলছেন না পরবর্তী দিকে? আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা, এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সার্বক্ষণিক আমার পাশে থাকার জন্য। আপনারা জানেন যে গত দুদিন যাবৎ রাষ্ট্রপতির একটা বিবৃতি বা রাষ্ট্রপতির সাথে সাংবাদিকদের কথোপকথনের অনেক রিপোর্টই আসছে। প্রথমে এটা শুরু করে সম্ভবত মানবজমিন, এরপরে শুরু করে কালের কণ্ঠ। তাছাড়া কালের কণ্ঠের আজকের যে নিউজটা বেরিয়েছে তার মধ্য থেকে আমি কিছু চুম্বক অংশ আপনাদেরকে বলছি। যে কালের কণ্ঠের সাংবাদিকের একটা প্রশ্ন ছিল রাষ্ট্রপতির কাছে, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার মূল্যায়ন কি? রাষ্ট্রপতি সাহেব বলেছেন, নির্বাচন ভালো হয়েছে, মানুষের আকাঙ্ক্ষা ছিল একটি শান্তিপূর্ণ নির্বাচন হোক, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, মানুষ যেন এক ধরনের মুক্তি চেয়েছিলেন। বুঝতে পারছেন? আমি কিছু কিছু চুম্বক অংশ জাস্ট আপনাদের জন্য তুলে ধরছি। যেমন উনি বলেছেন যে এই যখন বললেন কি বলে, সাংবাদিক সাহেব যখন জিজ্ঞেস করলেন যে মানে উপদেষ্টা পরিষদের আলোচনায় উপদেষ্টাদের কার কার নাম, প্রধান উপদেষ্টাদের মধ্যে কার কার নাম ছিল, ডাক্তার ইউনূসের নাম ছিল, ছাত্ররা চাইছিল, এবং উনি দেরি করার কারণে পরে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা যিনি হয়েছেন তার নাম ছিল এইটা। এবং সাংবাদিকরা ওনাকে জিজ্ঞেস করেছেন যে বিভিন্ন মহল আলোচনা করেছে মব সন্ত্রাসের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উল্লেখযোগ্য পদক্ষেপ ছিল কিনা, আপনি কি এক্ষেত্রে তাদের কোনো ইন্ধন দেখতে পান? তিনি বলেছেন ইন্ধন ছিল কিনা জানি না, তবে তারা নীরব ছিলেন। এবং 5ই আগস্ট পরবর্তী জাতিসংঘ সঙ্গীত পরিবর্তনের কথা উনি বলছেন এটাও দুঃখজনক। এবং ওনাকে আবার সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান সম্বন্ধে আপনার মূল্যায়ন কি? উনি বলেছেন আমরা তো খুব অল্প সময় তাকে দেখি, টুকটাক কিছু কথা হয়েছে, দেখলাম যে রাষ্ট্রনায়কোচিত গুণাবলী ওনার মধ্যে আছে, এটা নির্দ্বিধায় বলা যায়। একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে, এই কয়দিনের যে কার্যক্রম তাতে আশাবাদী হওয়া যায়। বিশেষ করে ওনার শরীরে মুক্তিযোদ্ধার রক্ত, তাই দেশকে ভালো করবেন তিনি, এই বিশ্বাস রাখি। তার বাবা ছিলেন রাষ্ট্রপতি, মা ছিলেন প্রধানমন্ত্রী, আমি বিশ্বাস করি না যে আমার কোনো নতুন দুর্যোগে পড়ব। তিনি যে আলোকবর্তিতা হাতে নিয়েছেন ঠিকই আছে, কারণ মাত্র 7-8 দিন হয়েছে, সুতরাং ওনার বিষয়ে আলোচনা করা যায় না, কারণ এটা ভবিষ্যৎ বলবে। এছাড়াও উনি আরও বেশ কিছু বক্তব্য দিয়েছেন, যেমন উনি বলেছেন যে ওনাকে ঈদের নামাজ পড়তে দেওয়া হয়নি, ওনাকে কোথাও যেতে দেওয়া হয়নি, মানে বিভিন্ন কথাবার্তার মধ্যে আবার উনি এখন বললেন যে 106 যে এই অনুচ্ছেদটা আসছিল মানে সরকার গঠনের ক্ষেত্রে, উনি আজকে বললেন যে হ্যাঁ একজন বিচারপতি, দুজন বিচারপতি সেদিন কোর্টে ছিলেন, 6 জন বাসাবাড়ি থেকে ফোনে সংযুক্ত হয়ে ওনাদের সাথে করে ওনাকে বাঁচিয়েছেন সেই দিন। এবং উনি বলেন যে বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন উগ্রবাদী গোষ্ঠীর একটা চাপ ছিল যে কারফিউ জারি করে দেওয়া বা জারি করা, কি বলে, ইমার্জেন্সি জারি করা। তবে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী এরা ওনাকে এটা করতে মানা করেছেন, এবং ওরা ওদেরকে সমর্থন দিচ্ছে, মানে রাষ্ট্রপতিকে আর কি। এরপরে ওনাকে লাস্ট একটা কথা জিজ্ঞেস করে, রাষ্ট্রপতি পদ থেকে অবসরের পর কোন কাজে মনোনিবেশ করতে চান? তখন তিনি বলেন যে আমি তো আইন অঙ্গনের মানুষ, জীবনের দীর্ঘ 40 বছর কাটিয়ে দিয়েছি কোর্ট কাছারিতে, অবসরের পর একজন আইনি পরামর্শক হিসেবে বাকি জীবন কাটিয়ে দিতে, যদি শরীর স্বাস্থ্য ভালো থাকে। অবশ্য রাষ্ট্রপতি থেকে চলে গেলে তখন আবার শরীর স্বাস্থ্য ভালো না থাকার সম্ভাবনায় সবচেয়ে বেশি, কারণ এটা আমরা বিভিন্ন সময় দেখি, আপনারাও দেখেন। তা থাম্বেলে আর ব্যানারে যেটা বলেছিলাম যে কোনো অধ্যাদেশই উনি স্বাক্ষর করেননি, কারণ রাষ্ট্রপতি যেভাবে বলেছেন যে বিদেশি একটা রাষ্ট্র থেকে ওনার দাওয়াত ছিল, সেখানে ওনাকে যাইতে দেওয়া হয়নি। ওরা সরাসরি লিখে দিয়েছে যে উনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত, সেই হিসেবে চিঠি লিখে দিয়েছে এবং উনি স্বাক্ষর করেননি, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রেখে দিয়েছেন। এরপরে কাতারের না জানি দুবাইয়ের আমির ওনাকে দাওয়াত দিয়েছিলেন, সেখানেও ওনাকে যেতে দেওয়া হয়নি। এরকম অনেক কিছু তো ওনাকে যেতে দেওয়া হয়নি, তার মানে ওনাকে একরকম বন্দি জীবন কাটাতে হয়েছে গত 18 মাস। এখন উনি একটু স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন, তো স্বস্তির নিঃশ্বাস নিতেই পারেন, এতে দুঃখজনক কোনো বিষয় না। এবং আরেকটা কথা যেটা উনি বললেন যে প্রথমে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি আসছেন ওনার এখানে বঙ্গভবনে
পরে আবার 12টার দিকে শুনতে পারলেন যে না, উনি আসছেন না। এর কিছুক্ষণ পরেই শুনলেন যে উনি অলরেডি দেশ ত্যাগ করেছেন। এরপর ওনাকে ওরা একটা ভাষণ লিখে দিয়েছে জাতিকে আশ্বস্ত করার জন্য, এবং উনি সে ভাষণ দিয়েছেন। কিন্তু উনি ভুলে গিয়েছেন যে ভাষণ দেওয়ার পরে আবার পেছনে ফিরে বলছেন যে ভাই ঠিক আছে তো, এটা ভুলে গিয়েছেন, বা আর না হয়তো এখনো হয়তো উনি ভয়ে ভীত যে কখনো কিছু হইতে পারে। সব কিছু নিয়ে এখন যেটা হচ্ছে, এখন গুঞ্জন উঠছে যে রাষ্ট্রপতি, যেটুকু খবর এই মুহূর্তে আমার কাছে আসলো, যে রাষ্ট্রপতি হয়তো বলতে পারে যে যে 128টা বা 38টা অধ্যাদেশ জারি করেছে ইউনিস গভর্নমেন্ট, এগুলোর কোনোটাতেই উনি স্বাক্ষর করেননি। মানে অধ্যাদেশগুলো যদিও ওনার নামে দেওয়া হয়েছে, কিন্তু আসলে এগুলো তো কোথাও ওনার নামে উনি স্বাক্ষর করেননি। সুতরাং এই অধ্যাদেশের ব্যাপারে কোথায় কি হয়েছে এইটাও হয়তো উনি জানেন না। যদি আমার সাংবাদিকরা এভাবে প্রশ্ন করেন, হয়তো উনি এটাও বলতে পারেন, এবং এটা তো বাস্তবও হতে পারে। কারণ ওনার অফিস সূত্রে, মানে ভেতরের সূত্রে যে খবর, তাতে উনি বলছে, ওরা বলছে যে রাষ্ট্রপতি আসলে কোনো অধ্যাদেশই স্বাক্ষর করেন নাই। এগুলো সব ওরা করে দিছে। ওরা করে করে ইয়ে করছে, রাষ্ট্রপতি কিছু বলার ছিল না, কারণ তিন বাহিনী প্রধান ওনার মাথার পেছনে তো বন্দুক ধরেই ছিল। এই যখন অবস্থা, তখন একটা নতুন বিষয় হচ্ছে যে এই মুহূর্তে তারেক জিয়ার যে মুখ্য সচিব আছেন, উনি কিন্তু গত 25শে আগস্ট বা সেপ্টেম্বরের দিকে উনি বলেছিলেন যে ওনার কাছে 8জন উপদেষ্টার নথি আছে, এবং শুধু ওনার কাছে নয়, গোয়েন্দা সংস্থার কাছেও নথি আছে, এবং উনি এগুলো প্রকাশ করবেন, চাইলে উনি সরকারকেও দিতে পারেন, এবং এই গোপন নথিগুলো প্রকাশ পেলে অনেক উপদেষ্টার লুঙ্গি খুলে যাবে, এই অবস্থা। সেই জায়গায় হঠাৎ করে আজকে থেকে উনি ফেসবুক টুইটার সব বন্ধ করে দিয়েছেন। ওনার কথা হচ্ছে যে আমার এগুলো দিয়ে যদি কেউ আবার ফেক অ্যাকাউন্ট খোলে, তাহলে যাতে এগুলো না চলে, আইনানুগ ব্যবস্থা নয় এই সেই। ঘটনা হচ্ছে যে আপনি যে মুখ্য সচিব হলেন এখন, এর আগেও আপনি সচিব ছিলেন, আপনি আমলা ছিলেন, আপনি খালেদা জিয়ার আমল থেকে আছেন, এবং আপনাকে একজন সৎ মানুষ হিসেবে অনেকেই জানে। আর আমি যেহেতু আপনার চিনি না, সুতরাং আপনার অসৎ বলুন কেমনে ভাই। তবে আপনার ওই কথাটা আমার ভালো লাগছিল, এটা আমিও শুনছিলাম ফেসবুকের কল্যাণে, যে আপনি বলেছিলেন যে এইটা, আমি ভেবেছিলাম যে হয়তো আপনি প্রকাশ করবেন। কিন্তু এখন আপনি হঠাৎ করে মুখে কুলু পাটলে, এখন না, সেদিনের পর থেকেই মুখে কুলু পাটছিলেন। তো তখন বুঝলাম যে আচ্ছা, হয়তো আপনাকে ধমকি দিতে পারে, হুমকি দিতে পারে, ডিজিএফআই তুলে নিয়ে যায়, হয়তো পাশার চামড়াও তুলতে পারে, এরকম কিছু হবে। কিন্তু এখন তো আপনার সরকার, নাকি ভাই? এখন আপনি মাননীয় প্রধানমন্ত্রীর আপনার মুখ্য সচিব, আপনার ক্ষমতার কাছে তো পৃথিবীর কারো ক্ষমতা নাই। এখন আপনি প্রকাশ করে দিচ্ছেন না কেন? এখন কেন এদের এই দুর্নীতির চিত্র নিয়ে আপনি একটা মামলা করার উদ্যোগ নিচ্ছেন না? এখন কেন আপনি বলছেন না যে এই দুর্নীতি হয়েছে, এই হয়েছে, এগুলো বলছেন না কেন? নাকি আপনাদের মধ্যে সমঝোতা হয়ে গেছে যে সেফ এক্সিট কাকে কিভাবে দিবেন? আবার ওইদিকে শুনতে পাচ্ছি যে ডিজিএফআই নজরে আছে আপনার এই রিজওয়ানা আপা, মানে কন্ডম আপা, এবং সম্ভবত এই যে ইয়ে করেছিল যে এই আরেকটা কি জানি নাম, আরেকটা কোন উপদেষ্টা, ওটাও শয়তান সম্ভবত, ওই যে এই কি বলে আপনার এই যে জুলাই ইয়ের এগুলো যেগুলো করছে, এই উপদেষ্টাটা সম্ভবত আপনার ডিজিএফআই এর নজরে আছে বলে জানতে পারছি। কিন্তু আসলে এখনো 100% জানি না। তবে এটা জানতে পারছি, এবং হচ্ছে যে আপনার আমাদের যে চিফ প্রসিকিউটর, ওনাকে তো অলরেডি বের করে দেওয়া হয়েছে, এবং সাথে সাথে ওনাকে বিদেশ যাত্রার উপর নিষেধাজ্ঞা দিয়েছে। তার মানে উনি বাংলাদেশ ছেড়ে কোথাও যেতে পারবেন না বলে এই নিষেধাজ্ঞা দিয়েছে, যেটা আজকে কি ঢাকা ট্রাইব্যুনাল বা কি একটা পত্রিকা ওটাতে উঠেছে কিছুক্ষণ আগে, যেটা দেখলাম। এছাড়া অনেকগুলো সচিবকে পরিবর্তন করা হয়েছে, বাকি সেনাবাহিনীতে পরিবর্তন করা হয়েছে আপনারা জানেন, পুলিশেও পরিবর্তন করা হয়েছে। এই পরিবর্তন ধরেন আরো 15 দিন 20 দিন চলতে থাকবে এভাবে, কারণ যেখানে যেখানে জামাত আছে বিএনপি সেখানে সেখানে চাক্কু চালাবেই, এটা নর্মাল বিষয়। আবার ওদিকে ওই যে আরেক পাগলা ব্যারিস্টার আছে জামাতের, উনি বলছেন যে এই চিফ প্রসিকিউটরকে আপনারা বদলি করে তো আপনারা তো দলীয়করণ করেছেন, তো এর আগে তো জামাত দলীয়করণ করেছিল, সেটা বলেনি কিন্তু হারামজাদা। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে সেই ব্যানার এবং হেডলাইনের যে রাষ্ট্রপতির সেই কথা, আপনারা বললেন না যে ভাই আমি ফাউল কথা বলি বা ভুয়া কথা বলি, কারণ আমিও আশ্চর্য, এক্সক্লেমেশন চিহ্ন দিয়েছি, আশ্চর্যজনক। মানে রাষ্ট্রপতি যদি কালকে এই কথা বলেন, আপনারা আশ্চর্য হবেন না, বা আমিও আশ্চর্য হব না। কারণ যেভাবে রাষ্ট্রপতির এই ইন্টারভিউর কথাগুলো এক এক সময় এক এক রকম আসতেছে, তাতে হয়তো আগামীকাল উনি এটাও বলতে পারেন, এবং এটা বলে দিল বিচিত্র হব না। তার কারণ হচ্ছে আসিফ নজরুল তারা বা ইন্ট্রিম যা যা করেছে, তাতে রাষ্ট্রপতির সিগনেচার না নিয়ে যদি এই অধ্যাদেশ জারি করে দেয়, তাতে
কেউ কিছু বলতে পারবে না যে এটা কে যাবে প্রমাণ করতে। যেমন শেখ হাসিনার আমাদের নেত্রীর যখন বললো যে পদত্যাগপত্র পায়নি, সেটা নিয়ে তো বাইরে বহু হুমকি ধমকি দিয়েছিল। সেই হুমকি ধমকিতে কাজ হয় নাই, ওরা গণভবন রাষ্ট্রপতি ভবন ঘেরাও করেছিল। সেইখানে অবশ্য সেনাবাহিনীর 9th ডিভিশন তারাই রক্ষা করেছিল রাষ্ট্রপতিকে। এখন রাষ্ট্রপতি যদি কালকে উঠে যদি এই কথা বলে, তখন কি হবে সেটা কিন্তু চিন্তার বিষয়। চিন্তা করতে থাকুন, কি হয় দেখতে থাকি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।